আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন সম্পর্কিত আজকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিশেষ করে এমসিকিউ প্রশ্ন ও উত্তর আলোচনা করার চেষ্টা করব ব্যাখ্যা সহ। আজকের ক্লাসটা একটু লম্বা হবে কারণ অনেকগুলি এমসিকিউ আলোচনা করব। আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। তো প্রথম প্রশ্নটি লক্ষ্য করি, এই যে গঠন বা তথ্য উপস্থাপনের ভিত্তিতে ওয়েব পেজ কত প্রকার? দুই প্রকার। কী কী লক্ষ্য করি? স্ট্যাটিক ওয়েব পেজ, ডাইনামিক ওয়েব পেজ। যে সমস্ত ওয়েব পেজের ডেটার মান পরিবর্তন হয় না তাকে স্ট্যাটিক বলে, আর যার মান পরিবর্তন হয় তাকে ডাইনামিক বলে। এগুলো তোমরা জানি। তো পরেরটা লক্ষ্য করি, কোন ধরনের ওয়েব পেজের ডেটার মান পরিবর্তন করা যায় না? কিছুক্ষণ আগে কিন্তু বলেছি। সঠিক উত্তর হচ্ছে স্ট্যাটিক। স্ট্যাটিক ওয়েব পেজ এর ডেটার মান আপলোড করার পরে পরিবর্তন করা যায় না। আচ্ছা, পরের প্রশ্নটি লক্ষ্য করি, একটু দ্রুত বলবো সময় সেভ করার জন্য, কারণ অনেকগুলি প্রায় 100টি এমসিকিউ আলোচনা করবো আজকে, সেই জন্য। কোন ধরনের ওয়েব পেজের প্রদর্শনের জন্য ইন্টারনেট সংযোগের প্রয়োজন হয় না? আমরা তো জানি সবাই যে ওয়েব পেজ চালু করতে হলে ইন্টারনেট প্রয়োজন হবেই, এরকম ভাবি। আসলে কিছু কিছু ওয়েব পেজ আছে যে সমস্ত ওয়েব পেজের জন্য ইন্টারনেট সংযোগ না থাকলেও হবে, অফলাইনেও ওপেন হয় লোকাল ওয়েব পেজ। এখন লোকাল ওয়েব পেজ কী সেই বিষয়ে একটু বলি। আমার কম্পিউটারে আমি একটা ওয়েব পেজ তৈরি করে রেখেছি, যখন ইচ্ছা তখন দেখি। তো এটার জন্য ইন্টারনেট সংযোগের দরকার হয় না। সেজন্য লোকাল ওয়েব পেজ ইন্টারনেট সংযোগ ছাড়াই ওপেন হয়, এটা খেয়াল রাখতে হবে। বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ওয়েবসাইটের কাঠামো কত প্রকার? বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ওয়েবসাইট কাঠামো হচ্ছে 4 প্রকার। এটি একটু ভালো করে খেয়াল করি। সিকোয়েন্স সাইট স্ট্রাকচার, ট্রি বা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার, নেটওয়ার্ক স্ট্রাকচার, হাইব্রিড স্ট্রাকচার। সিকোয়েন্স মানে একটার পর একটা পেজ সাজানো থাকবে পাশাপাশি, সিকোয়েন্স সিরিয়ালি। আচ্ছা, ট্রি মানে এই এক পেজের সাথে এই পেজ, আবার এই পেজ, আবার এই পেজের সাথে আর দুইটা শাখা প্রশাখার মতো কাঠামো হবে। নেটওয়ার্ক মানে সবটার সাথে সবটা কানেক্ট, যেমন ম্যাশ টোপোলজির মতো। আর হাইব্রিডটা হচ্ছে একাধিক স্ট্রাকচারের মিশ্রণ। এগুলো একটু মনে রাখার চেষ্টা করবো। আমার সামনে যারা আছে প্রশ্ন থাকলে করবা, ঠিক আছে? বুঝতে পারছো সবাই? আচ্ছা, প্রশ্ন থাকলে বলো। কোন ওয়েব পেজের কাঠামোতে সরাসরি হোম পেজে যাওয়া যাবে? নেটওয়ার্ক স্ট্রাকচার। নেটওয়ার্ক স্ট্রাকচার হচ্ছে এর আর এক নাম ওয়েব লিঙ্ক স্ট্রাকচার। এখান থেকে সব যে কোনো পেজ থেকে যে কোনো পেজে যাওয়া যাবে। পরের প্রশ্নটি লক্ষ্য করি, ওয়েব পেজ তৈরিতে নিম্নের কোন ভাষা প্রয়োজন হয়? তোমরা বলো তো কোনটা হবে? HTML, ঠিক বলেছো, HTML সঠিক উত্তর। HTML এর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আর HTML এর সংজ্ঞাটি হচ্ছে, HTML মূলত কতগুলো মার্কআপ ট্যাগের সমষ্টি যা ব্যবহার করে ওয়েব পেজ ডিজাইন করা হয়। মার্কআপ ট্যাগের সমষ্টি, এবং HTML ট্যাগ অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে লেখা হয়, তাই না? আচ্ছা, এগুলো তো আমরা জানি। সামনে যাই, এই HTML সম্পর্কে কিছু বলি, লক্ষ্য করি। এই যে টিম বার্নার্স-লি HTML আবিষ্কার করেন। একটু দ্রুত লিখছি সময় সেভ করার জন্য। টিম বার্নার্স-লি 1990 সালে এই HTML আবিষ্কার করেন। টিম বার্নার্স-লি সম্পর্কে আরও কিছু তথ্য লক্ষ্য করি। এই 1989 সালে HTTP ব্যবহার করে প্রথম www আবিষ্কার করে। www এর পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এটা ওর আবিষ্কারকে কিন্তু এই টিম বার্নার্স-লি। HTTP হচ্ছে প্রোটোকল। আমরা ওয়েবসাইটে কিছু সার্চ করলে সবার আগে HTTP চলে আসে। HTTPর পূর্ণরূপ হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এগুলো মনে রাখবো, সময় সেভ করার জন্য একটু দ্রুত বলবো। HTML এর উদ্ভাবককে টিম বার্নার্স-লি, কিছুক্ষণ আগে বলেছি। পরের প্রশ্ন, www এর পূর্ণরূপ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব গ নাম্বারটি সঠিক উত্তর। বানানো একটু খেয়াল করতে হবে, কিন্তু এখানে আছে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবসাইট আছে, সেজন্য ওয়েবসাইট হবে না, ওয়েব পর্যন্ত হবে। ভালো করে লক্ষ্য করি, কত সালে www আবিষ্কার হয়? কত সালে বলো? 1989 সালে। 1989 সালে। আর 90 সালে HTML আবিষ্কার হয়। বিষয়টি খেয়াল রাখবো। ওকে ওকে ফাইন। প্রতিটি ওয়েবের ঠিকানা শুরুতে কি লেখা হয়? প্রতিটি ওয়েবসাইটের শুরুতে কি লেখা হয়? HTTPS, HTTP। FTP ফাইল ট্রান্সফার প্রোটোকল। www ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। URL ইউনিফর্ম রিসার্চ লোকেটর। এগুলো মনে রাখবো। এই যে
HTTP আমরা যে কোনো ওয়েবসাইট লিখতে গেলে শুরুতে HTTP আসে। পরের পেজে যাই। HTTP এর পূর্ণরূপ হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, বিষয়টি খেয়াল রাখবো। HTML এর কোন চিহ্নের মধ্যে, ঘ নাম্বার সঠিক উত্তর, এই অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে। আমরা এই যে ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ, এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে লিখেছি, তাই না? আচ্ছা, অ্যাঙ্গেল ব্র্যাকেট। পরবর্তীতে প্রশ্নটি লক্ষ্য করি, HTML এডিটর কোনটি, মানে কোন সফটওয়্যারগুলি ব্যবহার করে ওয়েবসাইট HTML ব্যবহার করে HTML লিখে ওয়েবসাইট তৈরি করা যায় সেটা বলতে চাই আর কি। তো এইখানে নোটপ্যাড, নোটপ্যাড প্লাস প্লাস এইগুলি, অন্যদিকে জাভা, বেসিক, MySQL এগুলো আলাদা সফটওয়্যার। আর নোটপ্যাড ব্যবহার করে আমরা ওয়েব পেজ তৈরি করতে পারি। তোমরা যারা আমার কম্পিউটার ল্যাবে প্র্যাকটিস করে হয়তো দেখেছো। নোটপ্যাড, ওয়ার্ডপ্যাড, নোটপ্যাড প্লাস প্লাস, নোটপ্যাড প্লাস প্লাস ব্যবহার করে বড় বড় কাজ করা যায়। ABCতে ক্লিক করলে কোন ট্যাগের মাধ্যমে গুগল ওয়েবসাইটটি ওপেন হবে? তার মানে এখানে লিঙ্ক ট্যাগের কথা বলছে। কোনটা সঠিক বলো তো? এ ট্যাগ। এ ট্যাগ অ্যাঙ্কর ট্যাগ। এ ট্যাগকে অ্যাঙ্কর ট্যাগ বলে, মানে লিঙ্ক করার জন্য ট্যাগ বলে। লিঙ্ক করা হয় এই ট্যাগ ব্যবহার করে। এই ট্যাগের গঠনটা হচ্ছে এ ট্যাগ, এই সারি হবে অ্যাট্রিবিউট যার ভ্যালু হবে URL, মানে ঠিকানা। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, হেডিং ট্যাগ কয়টি? 6টি। H1 থেকে H6, H1 দিয়ে সবচেয়ে বড় হয়, H6 দিয়ে সবচেয়ে ছোট হয়। এগুলো তোমরা জানি না? আচ্ছা, খেয়াল করো সামনে যারা আছো, HTML এর কোন হেডিং ট্যাগ সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট? ক নাম্বার? খ নাম্বার সঠিক উত্তর। কারণ এখানে বলেছে সবচেয়ে বড় হচ্ছে H1, ছোট হচ্ছে H6। এটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, অবশ্যই খেয়াল রাখবো, অবশ্যই খেয়াল রাখবো। সবচেয়ে বড় H1, সবচেয়ে ছোট H6 হেডিং লেখার জন্য মনে রাখবো অবশ্যই। কোন ট্যাগটির মাধ্যমে বড় হেডিং প্রকাশ করা হয়? সবাই পারবে। H1, বা সবার হয়েছে, সমস্যা নেই। H1। আচ্ছা, এই যে নিচে আন্ডারলাইন করার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়? ইউ ট্যাগ। ইউ ট্যাগ ব্যবহার করে আন্ডারলাইন করতে হয়। যেমন আমি যদি মনে করি এদিকে ইউ লিখলাম, ওদিকে ইউ লিখলাম, মাঝখানে লিখলাম দিস ইজ আন্ডারলাইন টেক্সট, তাহলে আউটপুটটা এরকম হবে। এই লেখাটার দুই পাশে ইউ থাকার কারণে নিচ দিয়ে দাগ হবে। বিষয়টি খেয়াল রাখবো। ইন্টারনেটে ওয়েব পেজ সমূহ ব্রাউজ করার জন্য কোন প্রোটোকল ব্যবহার করা হয়? HTTP। প্রোটোকল বলতে HTTPS, তাই না? অনেক সময় থাকে HTTPS। HTTP মানে হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। আর HTTPS যদি থাকে, লাস্টের S হচ্ছে সিকিউর। সিকিউর, বিষয়টি খেয়াল রাখবো। নিচে উল্লেখিত অপশনগুলোর মধ্যে কোনটি সঠিকভাবে অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়েছে? এখানে প্রথমে স্ল্যাশ আছে, এটা হবে না। এই যে খ নাম্বারটি সঠিক, অনুগুণী ভুল আছে, কারণ এখানে বর্ডার আগে দিছে, টেবিল আবার পরে দিছে, প্রত্যেকটা ভুল আছে, এটা সঠিক। এই যে লক্ষ্য করি, অ্যাট্রিবিউট লেখার নিয়ম হচ্ছে প্রথমে ওপেনিং ট্যাগ লিখব, টেবিল ওপেনিং ট্যাগ, অ্যাট্রিবিউট নেম লিখব সমানের বাম পাশে, যেটি বর্ডার অ্যাট্রিবিউট, আর ভ্যালু লিখব সমানের ডান পাশে, এবং ভ্যালু ডাবল অথবা সিঙ্গেল কোটেশনের মধ্যে হবে। এগুলো খেয়াল রাখবো। তোমাদের যেহেতু এটি রেকর্ড হচ্ছে, আর একবার দেখার সুযোগ পাবে, ঠিক আছে? এখন মন দিয়ে দেখো যে আমার সামনে যারা আছো। ফাইম, খেয়াল করো, HTML লাইন ব্রেক করার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হবে? কও, ফাইম বলো কোনটা হবে? লাইন ব্রেক করার জন্য কোনটা হবে? খ, বিআর ট্যাগ। বিআর ট্যাগ ব্যবহার করে লাইন ব্রেক করা হয়। যেমন আমি যে জায়গায় বিআর লিখেছি তার আগেরটা উপরে থাকবে, আর এই বিআরের পরেরটা নিচের লাইনে চলে যাবে, লাইন আলাদা হবে। যদি যেখানে বিআর লিখবো, বিআর দ্বারা লাইন ব্রেক করে, লাইন আলাদা করে, ইন্টারের মতো কাজ করে। আমরা যদি এন্টার দিয়ে লাইন আলাদা করি কম্পিউটারে, ওই রকম কাজ করে। নিচের কোনটি HTML ফাঁকা ট্যাগ, মানে ক্লোজিং ট্যাগ নাই? HR ট্যাগ। HR ট্যাগ হচ্ছে হরিজন্টাল রোল। হরিজন্টাল রোল। আচ্ছা, আরও কিছু ফাঁকা ট্যাগ আছে, যদিও ফাঁকা ট্যাগের সংখ্যা কম। এমটি ট্যাগ বা ফাঁকা ট্যাগের সংখ্যা খুবই কম, আর কন্টেইনার ট্যাগ বা ধারক ট্যাগের সংখ্যা বেশি। আমরা জানি যে সমস্ত ট্যাগের কোনো ক্লোজিং ট্যাগ থাকে না, তাকে এমটি ট্যাগ বলে। তার মধ্যে রয়েছে BR, HR, লিঙ্ক, IMG, বেজ, মেটা, এগুলি মনে রাখার চেষ্টা করব, কারণ এগুলি অনেক সময় বোর্ড পরীক্ষায় আসে। আচ্ছা, এই যে একটু আলোচনা করি। ট্যাগ সাধারণত দুই প্রকার, এমটি ট্যাগ আর
ফাঁকা ট্যাগ। এমটি ট্যাগকে বলা হয় ফাঁকা ট্যাগ, কন্টেইনার ট্যাগকে বলা হয় ধারক ট্যাগ। এমটি ট্যাগ কাকে বলে? যে সকল ট্যাগের কোনো ক্লোজিং ট্যাগ থাকে না কিন্তু ওপেনিং থাকে তাকে বলে এমটি ট্যাগ। যেমন লক্ষ্য করি বিআর, এইচআর, লিঙ্ক, আইএমজি, বেজ, মেটা, এগুলি সব এমটি ট্যাগ। এবং যেমন আমি একটি এমটি ট্যাগের এখানে উদাহরণ দিচ্ছি, লক্ষ্য করি বডি, পিপি, এগুলো কিন্তু কন্টেইনার ট্যাগ বা ধারক ট্যাগ, কারণ ওপেনিং ক্লোজিং উভয়ই আছে। বাট এই যে বিআরের ক্লোজিং নাই, তাহলে বিআরটা হচ্ছে এমটি ট্যাগ, এইচআরটা হচ্ছে এমটি ট্যাগ, লিঙ্কটা এমটি ট্যাগ, আইএমজি এমটি ট্যাগ, এর কোনো ক্লোজিং ট্যাগ হবে না। এই বিষয়গুলি মনে রাখবো। কন্টেইনার ট্যাগ কাকে বলে? যে সমস্ত ট্যাগের ওপেনিং ক্লোজিং উভয় ট্যাগ থাকে তাকে ধারক ট্যাগ বলে, ধারকের ইংরেজি কন্টেইনার। এবার যেমন এইচটিএমএল ওপেন, আমি একটু দ্রুত লিখছি সময় সেভ করার জন্য, কারণ অনেকগুলি প্রশ্ন আলোচনা করব। এইচটিএমএল ওপেন, এইচটিএমএল ক্লোজ, তাহলে এটি ধারক ট্যাগ বা কন্টেইনার ট্যাগ। বডি ওপেন, বডি ক্লোজ, এটাও ধারক ট্যাগ। পি ওপেন, পি ক্লোজ, এটাও ধারক ট্যাগ, কারণ এগুলোর ওপেনিং ক্লোজিং উভয়ই আছে। এবং একটা বিষয় আবারও বলছি, ধারক ট্যাগের সংখ্যা বেশি, ধারক ট্যাগের সংখ্যা বেশি, অনেক ট্যাগ আছে ধারক, আর এমটি ট্যাগের সংখ্যা কম। এইচটিএমএলের ভূমি সমান্তরাল লাইন প্রদর্শনের জন্য, মানে এরকম একটা দাগ দেওয়ার জন্য কোনটা ব্যবহার করা হয়? হরিজন্টাল রোল। মানে আমি যদি কোনো লেখার নিচে এরকম একটা দাগ দিতে চাই এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত, তাহলে এইচআর ট্যাগ ব্যবহার করা হয়। এখন অনেক শিক্ষার্থী মনে হতে পারে দাগ দেওয়ার জন্য তো ইউ ট্যাগও ব্যবহার করা হয়। হ্যাঁ, ইউ ট্যাগ কিন্তু লাইনের সাথে থাকে, লেখার সাথে থাকে। আর আমি যদি এইচআর ট্যাগ ব্যবহার করি, লেখার সাথে থাকবে না, একটু নিচে থাকবে এবং এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত পেজ টোটাল মিলে হবে। আর আমি যদি এই দুই প্রান্তে ইউ লিখি, তাহলে এই লেখার সাথে দাগ থাকবে, নিচে আন্ডারলাইন থাকবে। সেজন্য ভূমি সমান্তরাল লাইন প্রদর্শনের জন্য এইচআর ট্যাগ ব্যবহার করা হয়। নিম্নের কোনটি ব্যতীত অন্যগুলি এইচটিএমএল ট্যাগ এর ধারক ট্যাগ? মানে কোনটি ধারক ট্যাগ না, এটা বলতে চাচ্ছি। ধারক ট্যাগ না হচ্ছে বিআর ট্যাগ। যেমন H1 ওপেনিং ক্লোজিং আছে, বিগের ওপেনিং ক্লোজিং আছে, টিআরের ওপেনিং ক্লোজিং আছে, বাট এইটার কিন্তু এই ক্লোজিং নাই, তাই না? অর্থাৎ যে সকল ট্যাগের ওপেনিং থাকে ক্লোজিং থাকে না তাকে বলা হয়, ওপেনিং এবং ক্লোজিং উভয়ই থাকে তাকে ধারক ট্যাগ বলে। আর প্রশ্নে বলেছিল নিম্নের কোনটি ব্যতীত অন্যগুলি ধারক ট্যাগ, মানে কোনটি ছাড়া অন্যগুলি ধারক, মানে এখানে কিন্তু বলতে চাচ্ছে কোনটি ফাঁকা ট্যাগ। কায়দা করে প্রশ্নটা দেওয়া আছে, আইকিউ টাইপের। পরের প্রশ্নটি লক্ষ্য করি, নিচের কোনটি ওয়েবসাইট ডিজাইন, মানে এটা ওয়েবসাইটে যে ধাপগুলি আছে, ওয়েবসাইট প্রকাশের যে ধাপ, পাবলিশিংয়ের যে ধাপ, সেই ধাপগুলির মধ্যে কোন ধাপে ওয়েব ডিজাইন করে? ডকুমেন্ট তৈরি করা। এইচটিএমএল দিয়ে ডকুমেন্ট তৈরি করা বলতে বোঝায় ওয়েবসাইট ডিজাইন করা, সেটি মনে রাখবো। একটু দ্রুত বলছি সময় সেভ করার জন্য। এই যে ওয়েবসাইট পাবলিশিংয়ের ধাপসমূহ আমি একটু লিখে দিলাম। ওয়েবসাইট পাবলিশিংয়ের ধাপসমূহ নিয়ে কিন্তু সৃজনশীল প্রশ্ন আসে। যেমন প্রথমে ডোমেন নেম রেজিস্ট্রেশন, তারপরে ওয়েবসাইট ডিজাইন করব। ডোমেন নেম রেজিস্ট্রেশন মানে কি? আমার ওয়েবসাইটের একটা নাম দিব, দিয়ে রেজিস্ট্রেশন করব, যাকে বলে ডোমেন নেম রেজিস্ট্রেশন। তারপর ওয়েবসাইটটা ডিজাইন করব, মানে ওয়েবসাইটে এইচটিএমএল দিয়ে তৈরি করব। তারপর সেটাকে আবার সার্ভারে আপলোড করব, যাকে হোস্টিং বলা হয়, একটা ভাড়ার বিনিময়ে। তারপরে এটাকে আবার সার্চ ইঞ্জিনের সাথে গুগলের সাথে যুক্ত করে দিব, যাতে সবাই পায়। এগুলি হচ্ছে ওয়েবসাইট পাবলিশিংয়ের ধাপসমূহ, মনে রাখার চেষ্টা করব। পরের প্রশ্নটি লক্ষ্য করি, HTTP, তারপরে www.dhaka.com, সর্বশেষ অংশটির নাম কি? এখানে .com হলুদ কালার দিয়ে রেখেছি, এই অংশটাকে কি বলে? প্রোটোকল, ডোমেন নেম, ফাইল না ডোমেনের প্রকৃতি, কোনটা বলে? ডোমেনের প্রকৃতি বলে, ডোমেনের প্রকৃতি বলে। আচ্ছা, ডোমেনের প্রকৃতি যেহেতু আসলো, আমরা যে ডোমেনের প্রকৃতি দেখে নিই। বিভিন্ন ধরনের ডোমেনের প্রকৃতি আছে, ভালো করে লক্ষ্য করি। .com দ্বারা বাণিজ্যিক প্রতিষ্ঠান বোঝায়, .edu দ্বারা শিক্ষামূলক প্রতিষ্ঠান বোঝায়, কমার্শিয়াল ইনস্টিটিউশন। .gov দ্বারা সরকারি প্রতিষ্ঠান বোঝায়, .int দ্বারা আন্তর্জাতিক প্রতিষ্ঠান বোঝায়, .mil দ্বারা সামরিক বা মিলিটারি প্রতিষ্ঠান বোঝায়, .net দ্বারা নেটওয়ার্ক সংক্রান্ত প্রতিষ্ঠান বোঝায়, .org দ্বারা সংগঠন বা অলাভজনক সংগঠন, অব্যবসায়ী প্রতিষ্ঠান বোঝায়, .biz দ্বারা বাণিজ্যিক প্রতিষ্ঠান বোঝায়, .info দ্বারা তথ্য সংক্রান্ত প্রতিষ্ঠান বোঝায়। এখানে একটি বিষয় আছে, .biz এ বাণিজ্যিক, .com-এও কিন্তু বাণিজ্যিক, .edu-তে শিক্ষামূলক, .ac এটাও কিন্তু শিক্ষামূলক, যদি .ac এখানে দিই নাই, সবগুলো আলোচনা করি নাই আমি এখানে, তো এগুলো কিন্তু মনে রাখার চেষ্টা করব। পরের প্রশ্নটি লক্ষ্য করি, একটি আইপি অ্যাড্রেসকে প্রকাশের জন্য কতটি অক্টেট থাকে? আচ্ছা, অক্টেট হচ্ছে 8 বিট নিয়ে একটা অক্টেট হয়, 8 বিট নিয়ে একটা অক্টেট হয়, আর 4টি অক্টেট থাকে। যেমন লক্ষ্য করি, IPv4 মানে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4,
IPv4 এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4। এর 4টা অংশ থাকে আর এক একটা অংশে 8টা করে বিট থাকে। তাহলে যেহেতু 4টা অংশ থাকে তাই 4টা অক্টেট, এক একটা অংশকে অক্টেট বলা হয়। 4 8 32 বিটের। IPv4 কিন্তু 32 বিটের। এই যে এই 8 বিট, এই 8 বিট, এই 8 বিট, এই 8 বিট, প্রত্যেকটা অংশকে ডট দ্বারা বিভক্ত করা থাকে IPv4 এর। এবং এই যে প্রত্যেকটা অংশকে এক একটা অক্টেট বলে। তো 1 2 3 4টা অক্টেট, এটা মনে রাখবো। কিন্তু পরের প্রশ্নটি লক্ষ্য করি। আইপি অ্যাড্রেস কাকে বলে লক্ষ্য করি। আইপি অ্যাড্রেস পরীক্ষা অনেক সময় আসে। আইপি এর পূর্ণরূপ ইন্টারনেট প্রোটোকল, আর আইপি অ্যাড্রেসের পূর্ণরূপ ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। ওয়েবসাইটের ঠিকানাকে আইপি অ্যাড্রেস বলে। এটা সোজা বাংলা কথায়। প্রত্যেকটা ওয়েবসাইটের একটি ঠিকানা থাকে, ওই ঠিকানাকে আইপি অ্যাড্রেস বলে। আর আইপি অ্যাড্রেস ও সংখ্যা ব্যবহার করে লেখা হয়। ভালো করে লক্ষ্য করি, আইপি অ্যাড্রেসের প্রধান যে বৈশিষ্ট্য, সংখ্যা ব্যবহার করে আইপি অ্যাড্রেস লেখা হয়। ডোমেন নেম ওয়েবসাইটের ঠিকানা, আবার আইপি অ্যাড্রেসও ওয়েবসাইটের ঠিকানা। এই ক্ষেত্রে আইপি অ্যাড্রেস সংখ্যা ব্যবহার করে লেখা হয় আর ডোমেন নেম অক্ষর ব্যবহার করে লেখা হয়। যেমন মাইক্রোসফট.com-এর এই মাইক্রোসফট.com, এটা কিন্তু মাইক্রোসফটের ঠিকানা, কিন্তু এটা ডোমেন নেম, অক্ষর ব্যবহার করা হয়েছে। আবার ওর কিন্তু একটা এরকম সংখ্যা দিয়ে আসে ঠিকানা। এই সংখ্যা দিয়ে যে ঠিকানা, এটাকে বলা হয় আইপি অ্যাড্রেস, কারণ আইপি অ্যাড্রেস সংখ্যা ব্যবহার করে লেখা হয়। মনে রাখবো বিষয়টা। পরের প্রশ্ন, আইপি অ্যাড্রেস 2 প্রকার, IPv4, IPv6। ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4, ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6। IPv4 32 বিটের, IPv6 128 বিটের। এগুলি মনে রাখবো। পরের প্রশ্ন, ওপেনিং ট্যাগ থেকে শুরু করে ক্লোজিং ট্যাগ পর্যন্ত সম্পূর্ণ অংশকে HTML এলিমেন্ট বলে। যেমন আমি এখানে দেখাচ্ছি, এই যে লক্ষ্য করি, এই ওপেনিং ট্যাগ থেকে শুরু করে ক্লোজিং ট্যাগ পর্যন্ত সম্পূর্ণ অংশ 3টা ভাগে বিভক্ত। এটা হচ্ছে ওপেনিং ট্যাগ, এটা ক্লোজিং ট্যাগ, মাঝখানে একটা কন্টেন্ট। এটা ওপেনিং ট্যাগ, এটা ক্লোজিং ট্যাগ, মাঝখানে একটা কন্টেন্ট। আর টোটাল অংশটাকে বলা হয় HTML এলিমেন্ট, মানে উপাদান। এগুলি মনে রাখবো। পরের প্রশ্নে যাই। আচ্ছা, HTML সিনট্যাক্স কাকে বলে? একটু দ্রুত লিখছি সময় সেভ করার জন্য। HTML সিনট্যাক্স কি? অন্যান্য ভাষার ন্যায় HTML এর লেখার কিছু নিয়ম কানুন আছে। এই নিয়ম কানুনগুলোকে HTML সিনট্যাক্স বলে। HTML এর গ্রামার বলে। সিনট্যাক্স মানে একটা গ্রামারের মতো। যেমন ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ, মাঝখানে কন্টেন্ট লিখি। তাহলে এই যে সিস্টেম, ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ, মাঝখানে কন্টেন্ট লিখবো, এটা হচ্ছে HTML সিনট্যাক্স বা HTML এর ব্যাকরণগত নিয়ম। এগুলো কিন্তু মনে রাখবো। এই যে ওপেনিং ট্যাগ থেকে শুরু করে ক্লোজিং ট্যাগ পর্যন্ত সব কিছু নিয়ে HTML এলিমেন্ট হয়। পরের প্রশ্ন, URL এর মাধ্যমে কোনটি প্রকাশ করা হয়? ডোমেন নেম, মানে ওয়েবসাইটের ঠিকানা। এই যে আমি URL ব্যবহার করলাম, এটা ওয়েবসাইটের ঠিকানা। আচ্ছা, একটু দ্রুত বলছি সময় সেভ করার জন্য। URL কি একটু লক্ষ্য করি, একটু দ্রুত বলছি সময় সেভ করার জন্য। URL কি? URL হচ্ছে ইউনিফর্ম রিসার্চ লোকেটর, মানে ওয়েবসাইট শনাক্ত করার একটা প্রযুক্তি। URL এই যে HTTP থেকে শুরু করে এই পর্যন্ত এই টোটাল অংশটাকে URL বলে। এই URL এর মধ্যে HTTP হচ্ছে প্রোটোকল, আর www হোস্ট নেম, বিশ্বব্যাপী ওয়ার্ল্ড ওয়াইড হোস্ট নেম, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ঢাকা বোর্ড হচ্ছে ডোমেন, আর এটা হচ্ছে ডোমেনের প্রকৃতি .gov, আর বিডি হচ্ছে কান্ট্রি কোড। বিডি হচ্ছে কান্ট্রি কোড, মানে এক এক দেশের এক এক সিগন্যাল আছে, সংকেত আছে, যাকে কান্ট্রি কোড বলে। HTML এর লিঙ্ক সিনট্যাক্স কোনটি? এই যে হলো AHREF সমান URL। এখন AHREF সমান কি? হাইপারলিঙ্ক রেফারেন্স। AHREF এর পূর্ণরূপ AA, আর HREF এর পূর্ণরূপ হাইপারলিঙ্ক রেফারেন্স। বিষয়টি খেয়াল রাখবো। তাইয়া কথা বলে, তাইয়া আর ইকরা তোমরা কথা বলো, খেয়াল করো। HTML এর উপাদান এক্সটেনশন হিসেবে কোনটি লেখা হয় বলো? .html আমরা HTML এর এক্সটেনশন হিসেবে লিখবি। যেমন লক্ষ্য করি, আমি যখন একটা ফাইল সেভ করতে চাবো, তখন যদি মনে করি আমি এই পেজ 1 নামে সেভ করবো, তাহলে লিখতে হবে পেজ 1.htm অথবা .html। .html লিখলেও কাজ করবে, .htm লিখলেও কাজ করবে, কিন্তু এটা লেখা উত্তম, কারণ সব বইতে এটা লেখা। সেজন্য বলা হয়েছে এক্সটেনশন হিসেবে ফাইলের শেষে ডটের পরে এই HTML লিখতে হয়, তাই এইটা সঠিক। নাহলে HTML ফরম্যাটে সেভ হবে না। প্র্যাকটিক্যাল ক্লাসে আমরা হয়তো দেখেছি ওয়েবসাইটের 100x800 পিক্সেল
ইমেজের কোনটি সঠিক। এখানে বলেছে 100/800 মানে কি, সরি 1000, 1000/800 মানে 1000 হচ্ছে উইড, 800 হচ্ছে হাইট, তাহলে কোনটা সঠিক? এই যে এটা সঠিক হবে, উইড 1000, হাইট 800। এখন অনেকে মনে হতে পারে উইড যদি আমি সংক্ষেপে লিখি, না সংক্ষেপে লেখা যাবে না। আমরা যখন আইএমজি ট্যাগ ব্যবহার করেছি, আইএমজি ট্যাগের গঠন কি, আইএমজি এসআরসি সমান ছবির নাম, উইড সমান এত, হাইট সমান এত দিছি না, তো সেখানে উইডটা কিন্তু আগে দিয়েছি, সেই জন্য প্রথমটা উইড, পরেরটা হাইট, এটা খেয়াল রাখবো। এখানে কিন্তু পিক্স উইড পিক্স হাইট আছে, তা হবে না, উইড হাইটই দিতে হবে। আচ্ছা, তারপরে যাই, কোনটা ওয়েব ব্রাউজার? ওয়েব ব্রাউজার মানে কোনটার মাধ্যমে আমরা ওয়েবসাইট দেখে থাকি, সার্চ করে থাকি? গুগল ক্রোম। আচ্ছা, আরও আছে কিন্তু, এই যে মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম, অপেরা মাইনি, ইন্টারনেট এক্সপ্লোরার। আচ্ছা, ইন্টারনেট এক্সপ্লোরারটা কিন্তু বিল্ট ইন সফটওয়্যার। বিল্ট ইন সফটওয়্যার কি? আমি যদি কোনো ব্রাউজার ইনস্টল না করি, তাহলে প্রত্যেকটা উইন্ডোজের সাথে, মাইক্রোসফটের সাথে এই ইন্টারনেট এক্সপ্লোরারটা কিন্তু অটোমেটিক ইনস্টল করা থাকে, সেজন্য এটাকে বিল্ট ইন সফটওয়্যার বলা হয়। সেটি খেয়াল রাখবো। এগুলো কিন্তু ওয়েব ব্রাউজার। ওয়েব ব্রাউজার হচ্ছে এক ধরনের সফটওয়্যার, যে সফটওয়্যার ব্যবহার করে ওয়েবসাইট আমরা দেখি বা প্রদর্শন করি বা সার্চ করি। সামনে যাই, ইন্টারনেট এক্সপ্লোরারকে কি বলা হয়? ওয়েব ব্রাউজার বলা হয়, কারণ এটি একটি ব্রাউজার সফটওয়্যার এবং এটি উইন্ডোজের সাথে বিল্ট ইন থাকে। এই যেখানে লিখে দিলাম, বিল্ট ইন সফটওয়্যার কি? যে সমস্ত সফটওয়্যারগুলো উইন্ডোজের সাথে অটোমেটিক থাকে, ওগুলো বিল্ট ইন সফটওয়্যার, আগে থেকেই রেডি করা থাকে, ইনস্টল করা থাকে, নতুন করে ইনস্টল করা লাগে না। যাই, সামনে যাই, HTML ড্রপ ডাউন তৈরিতে কোনটি ব্যবহার করা হয়? অপশন ব্যবহার করা হয়। ড্রপ ডাউন তৈরিতে অপশন ব্যবহার করা হয়, অপশন ট্যাগ। এই অপশন ট্যাগ ব্যবহার করে ড্রপ ডাউন মেনু তৈরি করা হয়। যেমন আমি এক জায়গায় ক্লিক করলে অনেকগুলো নিচে ড্রপ ডাউন আসে না, সিলেকশন করার জন্য ওইটা তৈরি করা হয় অপশন ট্যাগ ব্যবহার করে। পরের প্রশ্ন, ডোমেন নেম হলো ওয়েবসাইটের ঠিকানা। ওয়েবসাইটের ঠিকানা, যে সমস্ত প্রশ্নগুলো সহজ এগুলো একটু দ্রুত বলে চলে যাব, আর যেগুলো কঠিন ওগুলো বোঝাবো, তাহলে সময় সেভ করতে পারবো, কারণ 100টা এমসিকিউ কম না, অনেক সময় লাগবে। নিচের কোনটি সিএসএস? সিএসএসের পূর্ণরূপ ক্যাসকেডিং স্টাইল শিট। ক্যাসকেডিং স্টাইল শিট, ক্যাসকেডিং স্টাইল শিট, এটার এই জিনিসটা কি, আসলে কি? এটা হচ্ছে ওয়েবসাইট সাজানোর জন্য ব্যবহার করা হয়। HTML দিয়ে স্ট্রাকচার তৈরি করা হয়, আর এই সিএসএস দিয়ে সাজানো হয়, ওয়েবসাইট বৈশিষ্ট্যমণ্ডিত করা হয়, সাজানো হয়। পরেরটায় যায়, স্টাইল দেওয়া হয়। সিএসএস এই যে স্টাইল দেওয়ার জন্য, সাজানোর জন্য ব্যবহার করা হয়, তাকে সিএসএস বলা হয়। স্টাইল ট্যাগ সিএসএসে ব্যবহার করা হয়, যাকে এগুলো অতটা গুরুত্বপূর্ণ না, এটা আমি স্কিপ করে যাচ্ছি, এগুলো দরকার নেই। আমরা যদি সিএসএস সিলেবাসে নেই, সিএসএস দিয়ে আমি একটা প্রোগ্রাম তৈরি করেছি। তো সিএসএসের এই যে হেডিংয়ের মধ্যে স্টাইল অ্যাট্রিবিউট আমরা ব্যবহার করে এর মধ্যে সিএসএসের কমান্ড দিয়েছি। এটা দরকার নেই, কারণ তোমাদের সিলেবাসে সিএসএস নাই, অযথা মাথা গরম করে লাভ নাই, একটা দিয়েছিলাম আমি। আচ্ছা, এইখানে একটি বিষয়, RGB, রেড গ্রিন ব্লু, কম্পিউটারের মৌলিক 3টা রং, রেড গ্রিন ব্লু। রেড 255 মানে হাইস্ট, গ্রিন 255, ব্লু 255, সবগুলো 255 হলে অথবা সবগুলো ডাবল F হলে সেটি সাদা রং হয়, সেটি সাদা রং হয়। লক্ষ্য করি রং সম্পর্কে কিছু কথা, একটু দ্রুত লিখে দিয়েছি সময় সেভ করার জন্য। রেড গ্রিন ব্লু এর পূর্ণরূপ সংক্ষেপ রূপ হচ্ছে RGB। এই 3টি রং কম্পিউটারের মৌলিক রং, এবং রেড গ্রিন ব্লুর ক্ষেত্রে প্রথমটা যদি 255 হয় তাহলে সেটি লাল হয়, মাঝে যদি 255 হয় মানে জি এর কাছে সেটি সবুজ হয়, শেষে যদি 255 হয় মানে শেষে মানে কি বি এর কাছে সেটি ব্লু বা নীল হয়। আর সবগুলা যদি শূন্য হয়, মানে সবগুলা মানে যদি শূন্য হয় তাহলে কালো হয়। কালো কিন্তু কোনো রং না, সাদা রং, সাদা সব রঙের মিশ্রণ। সেই জন্য সবগুলা যখন 255 হয় তখন সেটি সাদা হয়, আর সবগুলা যখন 0 হয় তখন কালো হয়। আর 255 প্রথমে থাকলে লাল, মাঝে থাকলে গ্রিন সবুজ, শেষে থাকলে ব্লু। এখান থেকে কিন্তু এমসিকিউ পরীক্ষা বোর্ড প্রশ্নেও আসে, একটু খেয়াল রাখবো। পরের প্রশ্নে যাই। ফাহিম, তুমি তো কোনো কথা কও না, বুঝতে তো? হ্যাঁ, কও দেখি কোনটা সঠিক। লাল, পারছে ছেলেটা, লাল। এই যে লাল কালার দিয়ে রেখেছে, লাল জানো, লাল কালারে দিয়ে রেখেছি। তুমি বলো IPv4 কত বিটের? 32 বিটের। আর IPv6 হচ্ছে 128 বিটের। বিষয়টি খেয়াল রাখবো। IPv4 সম্পর্কে কিছুক্ষণ আগে বলেছি। IPv 8টা করে বিট থাকে, 4টি অংশ, 4 8 32 বিটের। এবং IPv4 ব্যবহার করে
429,49,67,296টি ঠিকানা প্রকাশ করা যাবে। এটা কিভাবে পেলাম? 2^32 এটা হবে। পরের প্রশ্নে যায়, IPv4 কয়টি অক্টেট থাকে? 4টি অক্টেট থাকে। এই প্রশ্নটা মানে একবার বলেছিলাম, রিপিট হয়ে গেছে। এই যে 1 2 3 4টা অক্টেট। অক্টেট মানে 8 বিট নিয়ে একটা অক্টেট হয়, 8 বিট নিয়ে একটা অক্টেট হয়। পরের প্রশ্নে যায়, এই IPv4 কিছুক্ষণ আগে বলেছি, আবার বলছি, IPv4-এর 2টা অংশ। এটা নেটওয়ার্ক আইডি, হোস্ট আইডি। প্রথম 2 বাইট, 1 বাইট 2 বাইট, আচ্ছা 8 বিটে 1 বাইট, তাহলে এই 8টা বিট, এই 8টা বিট, এই দুইটা মিলে 2 বাইট। এই প্রথম 2 বাইটকে বলা হয় নেটওয়ার্ক আইডি, শেষের 2 বাইটকে বলা হয় হোস্ট আইডি। 8 বিটে 1 বাইট, মনে রাখবো বিষয়টা। পরের প্রশ্নে যায়, IPv4-এ প্রতিটি অংশে কতটি বিট থাকে? 8টি বিট থাকে। ওই যে দেখাইলাম, এক একটা অংশে 8টা করে বিট, 4টা অংশ 4 একটা 32 বিটের। IPv4 32 বিটের, কিন্তু এক একটা অংশে 8টা করে বিট থাকে, আর অংশ হচ্ছে 4টি। বিষয়টি খেয়াল রাখবো। IPv4 আবার নিয়ে আসলাম, এই যে 1 2 3 4টা অংশ, প্রত্যেকটা অংশে 8টা করে বিট থাকে এবং প্রত্যেকটা অংশকে ডট দ্বারা বিভক্ত করা থাকে। আচ্ছা, আবার যায় পরের প্রশ্নে। IPv4-এর প্রথম 2 বাইটকে কি বলে? নেটওয়ার্ক আইডি বলে, আর পরের 2 বাইটকে হোস্ট আইডি বলে। কিছুক্ষণ আগে দেখিয়েছি। ফাহিম, তুমি কি মোবাইল টিপো? দেখো, IPv4 শেষের 2 বাইটকে কি বলে? হোস্ট আইডি। শেষের 2 বাইটকে হোস্ট আইডি বলে, কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম। একটু দ্রুত বলছে সময় সেভ করার জন্য। IPv6 কত বিটের? 128 বিটের। IPv6 কত বিটের? 128 বিটের। এবং IPv6 কাকে বলে লক্ষ্য করি, একটু দ্রুত দেখাচ্ছি সময় সেভ করার জন্য, খুব দ্রুত দেখাইলাম। IPv6-এর মোট 8টি অংশ, প্রতিটি অংশে 16 করে বিট থাকে। IPv6-এ মোট 8টি অংশ, প্রতিটি অংশে 16টি করে বিট বরাদ্দ। 8কে 16 দিয়ে গুণ করে 128 বিটের, মানে 128 পাওয়ার করলে কতগুলো হবে সেই পরিমাণ ঠিকানা লেখা যাবে। পরের প্রশ্ন লক্ষ্য করি, IPv6 কয়টি অংশ থাকে? 8টি অংশ থাকে, প্রতিটি অংশে 16 করে বিট, মোট 128 বিটের। IPv6-এ 8টা অংশ থাকে, প্রত্যেকটা অংশে 16টা করে বিট থাকে, সেজন্য 16 গুণ 8 সমান 128 বিটের। খেয়াল রাখতে হবে কিন্তু। পরের প্রশ্নে যায়, IPv6-এর প্রতিটি অংশে কয়টি বিট থাকে? 16 বিট। 8টি অংশ, কিন্তু প্রতিটি অংশে 16 বিট, আর মোট হচ্ছে 128 বিট। এটা গুণ করে। তথ্য প্রযুক্তি সম্পর্কিত পিপিলিকা কি? সার্চ ইঞ্জিন। বাংলাদেশের সার্চ ইঞ্জিনের নাম পিপিলিকা। বাংলাদেশের সার্চ ইঞ্জিনের নাম পিপিলিকা। পিপিলিকা। ইন্টারনেটে এক ওয়েব পেজ থেকে অন্য ওয়েব পেজে গমন করাকে কি বলে? নেভিগেশন বলে। নেভিগেশন বলে মানে চলে যাওয়া বলে। এটা কোনটা সঠিক হবে? কালো সঠিক হবে, তাই না? গুড হয়েছে সবার, কালো সঠিক। এই যে দিয়ে দিলাম, সবগুলো শূন্য হলে কালো হয়, কালো রং বলে। পরের প্রশ্ন, এবার নিম্নের কোন HTML ট্যাগটি মৌলিক ট্যাগ? এগুলো মৌলিক না, এটা মৌলিক। আচ্ছা, মৌলিক ট্যাগ কি কি? গুড, সবাই পারছে। HTML হেড টাইটেল বডি, মনে থাকবে। যেমন মৌলিক ট্যাগ আমি এখানে উপস্থাপন করলাম, এই যে HTML হেড টাইটেল বডি, HTML হেড টাইটেল বডি, এগুলো মৌলিক ট্যাগ, মনে রাখবো। হ্যাঁ, পরের প্রশ্ন, নিম্নের কোনটি ফরম্যাটিং ট্যাগ? তাহলে এই 3টা কিন্তু মৌলিক, তাহলে বাকিটা ফরম্যাটিং। আচ্ছা, ফরম্যাটিং ট্যাগের একটা বিশাল লিস্ট দিলাম আমি এখানে, বিশাল লিস্ট দিলাম। পি, বি, স্ট্রং, এগুলো সব হচ্ছে ফরম্যাটিং ট্যাগ। পি ট্যাগ প্যারাগ্রাফ লেখার জন্য, বি ট্যাগ বোল্ড করার জন্য, স্ট্রং ট্যাগ বোল্ড করার জন্য, আই ট্যাগ ইটালিক করার জন্য, ইএম ট্যাগ এটাও ইটালিক করার জন্য, ডেল ট্যাগ মাঝখানে কাটা দাগ দেওয়ার জন্য, স্ট্রাইক ট্যাগও মাঝখানে কাটা দাগ দেওয়ার জন্য, এস ট্যাগ মাঝখানে কাটা দাগ দেওয়ার জন্য, ডেল ট্যাগ, এস ট্যাগ, স্ট্রাইক ট্যাগ, 3টা কাজ এক। ইউ ট্যাগ আন্ডারলাইন করার জন্য, বিগ ট্যাগ 1 ফন্ট বড় করার জন্য, স্মল ট্যাগ 1 ফন্ট ছোটো করে লেখার জন্য, সুব ট্যাগ পাওয়ার দেওয়ার জন্য, সাব ট্যাগ বেস দেওয়ার জন্য বা সাবস্ক্রিপ্ট আকারে উপস্থাপনের জন্য, কোটেশন দেওয়ার জন্য কিউ ট্যাগ, প্রি ট্যাগ প্রি ফরম্যাটেড আকারে উপস্থাপনের জন্য, ইনসার্ট ট্যাগ এটাও কিন্তু আইএনএস ট্যাগ নিচে দাগ দেওয়ার জন্য। ইউ ট্যাগ আর আইএনএস দুইটাই নিচে দাগ দেয়।
মানে ইনসার্টেড আকারে তথ্য উপস্থাপন করবে। মার্ক ট্যাগ মার্ক করার জন্য, ব্লিঙ্ক ট্যাগ ব্লিঙ্কিংয়ের জন্য, বিয়ার ট্যাগ লাইন ব্রেক করার জন্য, আলাদা করার জন্য, আর এইচআর ট্যাগ এরকম লম্বা দাগ দেওয়ার জন্য। সবগুলোর ব্যাখ্যা ও খুব দ্রুত বলেছি সময় সেভ করার জন্য। পরের প্রশ্ন, এইচটিএমএল ডকুমেন্টের কাঠামোতে কয়টি অংশ থাকে? 2টি অংশ থাকে, হেড অংশ আর বডি অংশ। এই অংশটা হেড, এই অংশটা বডি। টোটাল এইচটিএমএল ডকুমেন্টের 2টা প্রধান অংশ, হেড অংশ, বডি অংশ। বডি অংশকে এইচটিএমএল এর মূল কন্টেন্ট এরিয়া বলা হয়। বডি অংশকে এইচটিএমএল এর মূল কন্টেন্ট এরিয়া বলা হয়, বিষয়টি খেয়াল রাখবো। পরের প্রশ্নে যায়, নিম্নের কোন ট্যাগটি বডি অংশে লেখা হয়? টেবিল ট্যাগ। টেবিল, ইমেজ, এই যে অনেক কিছু ট্যাগ আছে বডি অংশে লেখা হয়। আর টাইটেল, লিঙ্ক, বেজ, মেটা এগুলি সব হেড অংশে লেখা হয়। আচ্ছা, এই যে লক্ষ্য করি, এই বডি অংশের মধ্যে আমরা টেবিল তৈরি করি। এখানে লিখি না টেবিল বর্ডার সমান 1, যদিও এখানে দিই নাই, তাহলে এটা বডি অংশে লিখি। পরের প্রশ্নে যাই, এই প্রতীকটা, এই যে লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট, তারপরে এক্সক্লেমেটরি সাইন, ডাবল হাইফেন, আবার এখানে ডাবল হাইফেন, আবার এই প্রতীকটা, এটা ব্যবহার হয় কমেন্টস লেখার জন্য। কমেন্টস লেখার জন্য এটা ব্যবহার করা হয়। আমরা ওয়েবসাইটে যদি এরকম কমেন্টস লিখি, তাহলে যেখানে এটা লিখবো সেটা ওয়েবসাইটে প্রদর্শিত করবে না, কিন্তু এটা কমেন্টস আকারে থেকে যাবে। পরের প্রশ্ন, 55 নাম্বার চলে না। এইচটিএমএল ডকুমেন্ট নির্দেশ করার জন্য কোনটি ব্যবহার করা হয়? ডক টাইপ এইচটিএমএল। এই যে শুরুতে আমরা ডক টাইপ এইচটিএমএল লিখি, এটি দ্বারা বোঝায় ডকুমেন্ট টাইপ এইচটিএমএল। ডকুমেন্ট টাইপ এইচটিএমএল, এটি দ্বারা এইচটিএমএল ডকুমেন্ট নির্দেশ করে। এই তুমি মোবাইল টিপো না, এই ছেলে, এটি খেয়াল করো, মোবাইল টিপো কেন? পরের প্রশ্ন, প্যারাগ্রাফ প্রদর্শন করার জন্য এইচটিএমএল ট্যাগ ব্যবহার করা হয় কোনটি? পি ট্যাগ। পি ট্যাগ প্যারাগ্রাফ তৈরি করার জন্য যে পি ওপেন পি ক্লোজ, মাঝখানে যেটি লিখবো সেটি প্যারা আকারে প্রদর্শিত হবে, প্যারা আকারে। পরের প্রশ্ন যাই, তোমাদের জন্য এগুলো অনেক কষ্ট করে আমি তৈরি করে, পরিশ্রম করে তৈরি করেছি, যে তোমাদের সামনে বোঝাচ্ছি, তোমরা যাতে এমসিকিউটা সহজ হয়। আর এখানে ওইগুলো দেখলে হবে। খেয়াল করো, যে কোনো টেক্সটকে ইটালিক করে লেখার জন্য আই ট্যাগ ব্যবহার করা হয়। আই ট্যাগ ইটালিক করে, যেমন এই যে লক্ষ্য করি, যেটার নিচে আই লিখবো, দুই পাশে আই লিখেছি, বাংলাদেশ লেখাটা একটু বাঁকা বাঁকা হয়েছে, ইটালিক আকারে হয়েছে। কারণটা কি? দুই দিকে আই লিখেছি সেই জন্য, তাই বলা হচ্ছে ইটালিক আকারে লেখার জন্য আই ট্যাগ ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন, যে কোনো টেক্সটকে সুপারস্ক্রিপ্ট আকারে মানে পাওয়ার দেওয়ার জন্য এসইউপি ট্যাগ, এসইউপি ট্যাগ ব্যবহার করা হয়। এসইউপি ট্যাগ, এই যে যেমন আমি এ প্লাস বি এর পরে আমি লিখেছি 2, 2 এর দুই পাশে এসইউপি লিখেছি, যার কারণে এই 2 পাওয়ার আকারে দেখাচ্ছে, বিষয়টি সুপারস্ক্রিপ্ট আকারে দেখাচ্ছে। পরের প্রশ্ন, কোনো টেক্সটকে সাবস্ক্রাইব আকারে মানে বেজ আকারে দেখার জন্য বেজ এসইউবি ট্যাগ ব্যবহার করা হয়। যেমন লক্ষ্য করি, এই যে আমি এই হেক্সাডেসিমাল সংখ্যাটি লিখেছি, কীভাবে লিখেছি? এ বি লিখেছি, আর এটা নিচে নামানোর জন্য 16 দুই পাশে এসইউবি লিখবো, যার দুই পাশে এসইউবি লিখবো সেটা নিচে সাবস্ক্রিপ্ট আকারে বা বেজ আকারে দেখাবে। পরের প্রশ্নটি লক্ষ্য করি, এইচটিএমএল ফাইলের এক্সটেনশন হিসাবে দেওয়া হয় ডট এইচটিএমএল। এই প্রশ্নটা ডাবল হয়ে গেছে, ডট এইচটিএমএল দিয়ে সেভ করি আমরা। সেভ করার সময় পেজ 1 ডট এইচটিএমএল দিয়ে সেভ করবো, ডট এইচটিএমএল দিতেই হবে, নাহলে এইচটিএমএল ফরম্যাটে সেভ হবে না, বিষয়টি খেয়াল রাখবো। পরের পেজ, ডকুমেন্টের কোন অংশকে মূল কন্টেন্ট এরিয়া বলা হয়? কিছুক্ষণ আগে বলেছি বডি অংশকে মূল কন্টেন্ট এরিয়া বলা হয়। এই যে একটা এইচটিএমএল ডকুমেন্টের 2টা অংশ, উপরে হেড সেকশন, নিচে বডি সেকশন। বডি সেকশনে যা লিখি সেটা ভিজিবল মানে ওয়েবসাইট পেজে প্রদর্শন করে, সেজন্য এই বডি অংশকে বলা হয় এইচটিএমএল ডকুমেন্টের মূল কন্টেন্ট এরিয়া। আজকে আমি যা আলোচনা করছি এর মধ্যে কিন্তু তোমরা এই বিশেষ করে সৃজনশীল ক নম্বরের প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্ন কমন পাবে যদি আমার কথাগুলো ভালো করে শোনো। আমি অনেক কিছু আলোচনা করতেছি। পরের প্রশ্নে যাই, নিচের কোন ট্যাগ ব্যবহার করে হেড সেকশনে লেখা হয়? হেড সেকশনের ট্যাগ, টাইটেল, মেটা, লিঙ্ক, এই যে এটা। এখন অনেকের হতে পারে এইটা কেন ব্যবহার হবে না? টেবিল তো বডি অংশে যাবে, এটা বডি অংশে যাবে, এটা বডি অংশে যাবে, কিন্তু এখানে সবগুলোই কিন্তু হেড অংশে। আচ্ছা, তাহলে হেড অংশে কোন কোন ট্যাগগুলো বসে সেগুলো তো জানা দরকার, তাই না? এই যে হেড অংশে পরে আমি আলোচনা করবো হেড অংশে কোনগুলি বসে। টেবিল তৈরি করার জন্য নিচে টেবিল কোনটি সঠিক? এটা সঠিক, এটা সঠিক। এই যে টেবিল এটা সঠিক, অন্যগুলি ভুল আছে। পরের প্রশ্ন যায়, টেবিলের সেল তৈরি করার জন্য টিডি ট্যাগ ব্যবহার করা হয়। ভালো করে লক্ষ্য করি, টেবিলের সেল, পাশাপাশি সেল তৈরি করার জন্য টিডি ট্যাগ ব্যবহার করা হয়। টেবিল মানে টেবিল ডেটা, এই যে টিআর ওপেন টিআর ক্লোজ, যতটা পাশাপাশি সেল হবে ততবার টিডি ব্যবহার করব। টিআর এর মধ্যে টিডি দ্বারা টেবিল ডেটা বোঝায়।
কিন্তু টিডি দ্বারা সেল তৈরি হয়, পাশাপাশি ক্ষোভ তৈরি হয়। পরের প্রশ্নে যাই। টেবিলের রো তৈরি করার জন্য টিআর ট্যাগ, টিআর দ্বারা টেবিল রো বোঝায়, টিআর ওপেন টিআর ক্লোজ, মাঝখানে টিডি লিখবো বা টিএইচ লিখবো, যাই বলি না কেন, টিআর ওপেন টিআর ক্লোজ। পরের প্রশ্ন, টেবিলের হেডিং নির্ধারণের জন্য কোনটি ব্যবহার করা হয়? টিএইচ ট্যাগ, টিএইচ ট্যাগ টেবিল হেডিং, টিএইচ। যেমন লক্ষ্য করি, এই যে আমি যখন একটা টেবিল তৈরি করব তখন প্রথমে কিন্তু 2 টিআরের মাঝখানে টিএইচ লিখি। এখন টিএইচ দিয়ে যেটি লিখবো সেটি কিন্তু বাই ডিফল্ট এটি ডিপ হবে, মানে বোল্ড হবে এবং মাঝখানে হবে, সেন্টার অ্যালাইন হবে। অর্থাৎ আমি টিএইচের মধ্যে যেটি লিখবো টেবিলের সেলের মাঝখানে থাকবে সেটি এবং বোল্ড হবে। আর ডি দিয়ে যেগুলি লিখবো সেগুলি সাধারণ লেখা হবে। অনেক দ্রুত বলছি হচ্ছে সময় সেভ করার জন্য, কারণ ক্লাসটি লম্বা হয়ে যাচ্ছে। নিচের কোনটি ব্যতীত অন্যগুলি টেবিল ট্যাগের অ্যাট্রিবিউট, মানে এখানে কোন অ্যাট্রিবিউটটা টেবিলে ব্যবহার হয় না? যেমন সেল প্যাডিং টেবিলে ব্যবহার হয়, বর্ডার টেবিলে ব্যবহার হয়, উইড হয়। এই যে ডিরেকশন, এই ডিরেকশনটা ব্যবহার হয় এতে, এই যে বর্ডার ব্যবহার হয়, সেল প্যাডিং এগুলো সব ব্যবহার হয়। আর ডিরেকশনটা হচ্ছে মার্কিউ ট্যাগে ব্যবহার করা হয়। মার্কিউ ট্যাগ, মার্কিউ নামে একটা ট্যাগ আছে। ওই যে আমরা টেলিভিশনে দেখি না, এই প্রান্ত থেকে ওই প্রান্ত অনবরত যেতে থাকে, স্ক্রল করতে থাকে, ওটা মার্কিউ ট্যাগ ব্যবহার করে করা হয়। আর সেই মার্কিউ ট্যাগের সাথে ডিরেকশন ব্যবহার করা হয় অ্যাট্রিবিউট হিসেবে। পরের প্রশ্ন, ছবি সংযুক্ত করার জন্য কোন ট্যাগ? আইএমজি ট্যাগ, তাই না? ছবি সংযুক্ত করার জন্য আইএমজি সূত্র হচ্ছে আইএমজি এসআরসি সমান ছবির নাম, আইএমজি এসআরসি সমান ছবির নাম, উইড হাইড হবে, তাই না? এইভাবে আমরা লিখি। পরের প্রশ্ন লক্ষ্য করি, ওয়েব পেজের লেখা বোল্ড করার জন্য কোনটা ব্যবহার করা হয়? স্ট্রং ব্যবহার করা হয় এবং বি ব্যবহার করা হয়। স্ট্রংও ব্যবহার করা যায়, বিও ব্যবহার করা যায়। যেমন বাংলাদেশের দুই পাশে বি লিখলাম, বাংলাদেশ লেখাটা বোল্ড হবে। বাংলাদেশের দুই পাশে স্ট্রং লিখেছি, তাতেও বাংলাদেশ লেখাটা বোল্ড হবে, কারণ বি আর স্ট্রং দুইটার কাজে এক। বিষয়টি মনে রাখবো। পরের প্রশ্নে যাই। এ ট্যাগ কোন কাজে ব্যবহার করা হয়? না, এ ট্যাগের অ্যাট্রিবিউট কোনটি? এইচআরইএফ। এ ট্যাগটা আমরা ব্যবহার করি লিঙ্ক করার জন্য। আর এ ট্যাগের সূত্র হচ্ছে এইচআরইএফ সমান ইউআরএল, ইউআরএল মানে ঠিকানা, তাই না? সেজন্য বলছে এ হচ্ছে ট্যাগ আর এইচআরইএফ হচ্ছে অ্যাট্রিবিউট, যার ভ্যালু হবে ইউআরএল মানে ঠিকানা ওয়েবসাইটের। পরের প্রশ্নে যাই, আর 10 মিনিট লাগবে, বেশি সময় লাগবে না। আইএমজি ট্যাগের সাথে কোন অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়? এসআরসি। এসআরসি দ্বারা সোর্স বোঝায়। এই যে আইএমজি এসআরসি সমান ছবির নাম, এখানে এসআরসি অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়েছে, যার ভ্যালু হবে ছবির নাম। পরের প্রশ্নে যাই। ওয়েব পেজের ছবি অ্যানিমেটেড করার জন্য মার্কিউ ট্যাগ ব্যবহার করা হয়, মানে একদিক থেকে আরেক দিকে চলে যাবে। ওই যে টেলিভিশনের নিচে স্ক্রল বারে স্ক্রল করতে থাকে, একদিক থেকে আরেক দিকে র্যান্ডাম চলে যায়, ওইটা করা হয় মার্কিউ ট্যাগ ব্যবহার করে। বিষয়টি মনে রাখবো। পরের প্রশ্নে যাই। এইচটিএমএল এর মার্কিউ ট্যাগের অ্যাট্রিবিউট কোনটি? বিহেভিয়ার, ডিরেকশন। এই যে বিহেভিয়ার, ডিরেকশন এগুলো হচ্ছে মার্কিউ ট্যাগের অ্যাট্রিবিউট। পরের প্রশ্নে যাই। পি ফরম্যাটেড আকার লেখার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়? প্রি ট্যাগ। মানে আমি যদি এই লেখাটা এরকম রাখতে চাই, প্রথমেও প্রি লিখবো, শেষেও প্রি লিখবো, এইভাবেই থাকবে প্রি ফরম্যাটেড ট্যাগ, প্রি ট্যাগ। পরের প্রশ্নটি লক্ষ্য করি। এইচটিএমএল এর কতগুলো ড্যাশের সমষ্টি? ট্যাগের সমষ্টি। এইচটিএমএল হলো কতগুলো? ট্যাগের সমষ্টি। সহজ প্রশ্ন ছিল। কন্টেইনার ট্যাগ বা ধারক ট্যাগ এর ওপেনিং ক্লোজিং থাকে কোন ট্যাগটির? কোন ট্যাগের ওপেনিং ক্লোজিং উভয় আছে? বি ট্যাগ। বি ট্যাগের ওপেনিং ক্লোজিং উভয়ই আছে, বাট এগুলো হচ্ছে এমডি ট্যাগ বা ফাঁকা ট্যাগ। এমডি ট্যাগ, ফাঁকা ট্যাগ বলেছি কিছুক্ষণ আগে কাকে বলে। পরের প্রশ্ন লক্ষ্য করি। নিচের কোন ট্যাগ শুধুমাত্র অ্যাট্রিবিউট বহন করে? আইএমজি ট্যাগ। আইএমজি ট্যাগের ক্লোজিং নাই, কিন্তু অ্যাট্রিবিউট না লিখলে আইএমজি ট্যাগের কোনো মূল্য নাই। আইএমজি ট্যাগের সাথে অ্যাট্রিবিউট থাকাই লাগবে, অন্তত এসআরসি এইটুকু থাকা লাগবে। উইড হাইড থাকলেও হবে, না থাকলেও হবে। সেজন্য বলা হচ্ছে অ্যাট্রিবিউট ধারণ বহন করে আইএমজি ট্যাগ। পরের প্রশ্ন। ওয়েব পেজের সাথে লিঙ্ক তৈরি করার জন্য নিম্নের কোন ট্যাগটি ব্যবহার করা হয়? এ ট্যাগ ব্যবহার করা হয়। এ ট্যাগের গঠন হচ্ছে এইচআরইএফ সমান ঠিকানা, ঠিকানা মানে ইউআরএল। পরের প্রশ্নটি লক্ষ্য করি। কোনটি এইচটিএমএল ট্যাগকে সুনির্দিষ্ট করে? অ্যাট্রিবিউট, মানে এইচটিএমএল এর ট্যাগকে নির্দিষ্ট করে দেয় যে আপনি এটা করবেন, সেটা করে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটের দুইটা অংশ। এই যে অ্যাট্রিবিউট কাকে বলে আমি এখানে লিখে দিলাম, একটু দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য। মনে করি আমি একটু দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য। ওয়েব পেজের লেখাকে স্টাইল দেওয়ার জন্য অনেক সময় অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়। অ্যাট্রিবিউটের দুইটি অংশ, অ্যাট্রিবিউট নেম, অ্যাট্রিবিউট ভ্যালু।
সমানের বাম পাশে এটা অ্যাট্রিবিউট নেম, ডান পাশে অ্যাট্রিবিউট ভ্যালু। যেমন বডি বিজি কালার গ্রিন দিয়েছি, ফলে কী হবে, সবটুকু সবুজ হবে এই বিজি কালার গ্রিন দেওয়ার কারণে। আর ভ্যালু ডাবল অথবা সিঙ্গেল কোটেশনের মধ্যে লেখা হয়, এটা মনে রাখবো। পরের প্রশ্ন, HTML ট্যাগের অ্যাট্রিবিউট কোথায় লেখা হয়? একটু দেখে আসি কোথায় লেখা হয়। এই যে বডির ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ, প্রথম ট্যাগের মধ্যে লেখা হয় অ্যাট্রিবিউট। তা এটা উত্তর হবে, অ্যাট্রিবিউট লেখা হয় প্রথম ট্যাগের ভিতরে। এই যে আমি লিখে দেখাচ্ছি, এ ওপেন এ ক্লোজ, তাহলে এটা ওপেনিং ট্যাগের মধ্যে কিন্তু আমরা অ্যাট্রিবিউট ব্যবহার করেছি। আর 19টা প্রশ্ন আছে 100টার মধ্যে। এই উদ্দীপকের আউটপুট কোনটি সঠিক? এম এর পাশে 3 লিখতে হবে, 3টা SUB হবে, মানে নিচে হবে, সাব হবে, শেষে ডি হবে, এইটা সঠিক। এখানে কোনটা সঠিক? M পাওয়ার 3D, M পাওয়ার 3D প্রথমটা, M এর পরে পাওয়ার 3 হবে, তারপর শেষে ডি হবে। এই যে দুই পাশে SUP, শেষে ডি আছে, তাই শেষে ডি হবে। কোনটি সঠিক? নিচের কোডটি লক্ষ্য করি। অ্যালাইন সমান ড্যাশ, এই সেন্টার, মানে অ্যালাইন সমান সেন্টার উপরেও আছে, কিন্তু ডাবল কোট হবে, ডাবল কোটেশন হবে। আর বেশি প্রশ্ন নাই, আর 5 মিনিটের মধ্যে হয়ে যাবে। উদ্দীপকের এখানে কোনটি সঠিক, এটার আউটপুট কোনটা? উপরে বডি, এখানে কি হবে? HTML ওপেন, HTML ক্লোজ, বডি ওপেন বডি ক্লোজ। এই যে বডি কিন্তু ওপেনিংও আছে ক্লোজিংও আছে, ক্লোজিংটা হবে। পরের প্রশ্নে যায়, এটার আউটপুট, এই আউটপুট অনুযায়ী এখানে কি বসবে? কালার, বডি বিজি কালার, কালার হবে না কিন্তু বিজি কালার হবে, কারণ বডিতে বিজি কালার দিতে হয়, কালার না। এখন তাহলে মনে হতে পারে তোমাদের কালার কোথায় লিখতে হয়? ফন্টের সাথে কালার লিখতে হয়, ফন্ট কালার, ফন্ট ফেস, ফন্ট সাইজ। সেখানে কোডগুলা এখানে পি ড্যাশ সমান লেফট, অ্যালাইন সমান লেফট। এখানে এইটা হবে না, কারণ দুইটা ডাবল কট, তো এখানে অ্যালাইন হবে, অ্যালাইন এইটা ডাবল কটের মধ্যে হয়, খেয়াল করতে হবে। কিন্তু সমানের ডান পাশে ডাবল কট হয়, বাম দিকে ডাবল কট হয় না, তাই এটা হবে না। অনেকে এটা ভুলে কিন্তু টিক মারবে, একটু খেয়াল করতে হবে। পরের প্রশ্ন, এটা কোনটা সঠিক? HTML হেড টাইটেল বডি, তাই না? মৌলিক ট্যাগ সবগুলোই কিন্তু HTML হেড টাইটেল বডি আছে, কিন্তু আগে পরে আছে। HTML হেড বডি টাইটেল আছে, এটা হবে না। এটা পর্যায় বলেছে, গঠনের পর্যায়, ওই যে দেখাই দিলাম, HTML হেড টাইটেল বডি। পরের প্রশ্ন, আজকে এই পর্যন্ত কটা ছিল প্রশ্ন? 88টা। আজকে 100টা প্রশ্ন আলোচনা করতে চেয়েছিলাম, কিন্তু 88টা আমি তৈরি করে রেখেছিলাম। তো আরও 12টা প্রশ্ন পরবর্তীতে আলোচনা করবো, বুঝছো? আর কারো কোনো প্রশ্ন আছে? বলো। ফাইন, প্রশ্ন আছে? তো এইটা আবার এইটা আমি আপলোড করে দিব, তোমরা বাসায় গিয়ে আরেকবার দেখতে পাবে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। আজকে এই পর্যন্তই, খোদা হাফেজ।